This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা, আর এই মুহূর্তে নিউজ ডেস্ক থেকে আমার সঙ্গে দীপও রয়েছে। আর এই মুহূর্তে সবথেকে বড় খবর ব্রেক করছে TV9 বাংলা। কমিশনের তলব আগামীকাল সকালেই দিল্লি যাচ্ছেন মুখ্য সচিব। যে খবরে লাগাতার আমরা নজর রেখে চলেছি, কমিশনের তলবে এবার আগামীকাল সকালবেলায় দিল্লি যাওয়ার বিমান ধরবেন রাজ্যের মুখ্য সচিব। আগামীকাল বিকেল 5টার মধ্যে মনোজ পান্তকে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, আগামীকাল সকালেই দিল্লি যাচ্ছেন মুখ্য সচিব। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী দীক্ষা রয়েছেন। দীক্ষা, আগামীকাল সকালে মুখ্য সচিব যাচ্ছেন, এই গোটা ঘটনা সম্পর্কে, তার যাত্রা সম্পর্কে, তিনি নির্বাচন কমিশনের সামনে কখন যাবেন, এই সম্পর্কে এখনো পর্যন্ত আর কি কি জানতে পারা যাচ্ছে? দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যখন চিঠিটা এসেছে যে আগামীকালকে বিকেল 5টার মধ্যে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে মুখ্য সচিব মনোজ পান্তকে হাজিরা দিতে হবে। মুখ্য সচিব মনোজ পান্ত এবং মুখ্যমন্ত্রী এই মুহূর্তে নবান্নে, দুজনেই নবান্নে রয়েছেন। দুজনে বৈঠক করেন, একান্ত বৈঠক করেন, এবং বৈঠকের পরে আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি, বৈঠকের পরে এখনো পর্যন্ত এটাই সিদ্ধান্ত হয়েছে মুখ্য সচিব মনোজ পান্ত আগামীকাল সকালের বিমান ধরে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন এবং তিনি জাতীয় নির্বাচন কমিশন দপ্তরে হাজিরা দেবেন। তার কারণ আমরা যেটা দেখছি যে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু প্রথম চিঠিটা দিয়েছিল 5ই আগস্ট এবং তারপরে রিমাইন্ডার লেটার হিসেবে পাঠিয়েছিল 8ই আগস্ট, এবং সেখানে 72 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, যেটা গতকাল 3টের সময় শেষ হয়। এবং সেখানে জাতীয় নির্বাচন কমিশন রাজ্য সরকারকে যে পদক্ষেপগুলো করতে বলেছিল সেই সব পদক্ষেপগুলো করেনি। পারলে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু আবার চিঠি পাঠাতে পারত, রিমাইন্ডার চিঠি, কিন্তু জাতীয় নির্বাচন কমিশন সেই পথে হাঁটেনি। কারণ জাতীয় নির্বাচন কমিশন বুঝে গেছে যে চিঠি পাঠানো হলে আবার পাল্টা চিঠি যাবে। এবং মুখ্যমন্ত্রী সরাসরি যখন ঝাড়গ্রামে গিয়েছিলেন তখন তিনি বলেই দিয়েছিলেন এই অফিসারদের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেবে না রাজ্য সরকার, এবং তিনি তার বিরুদ্ধে কিন্তু রীতিমতন জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেখেছিলেন। এবং গতকালই আমরা এটা অন্তত বুঝতে পেরেছিলাম রাজ্য সরকার কোনো একটা কৌশলগত ব্যবস্থা নেওয়ার কথা ভাববে, এবং সেই মতোই দেখা গেল যখন চিঠি গেল, সেখানে কৌশলী চিঠি গেল, সেখানে দুজনকে নির্বাচন প্রক্রিয়া থেকে সরানো হলো, বাকি 3 জনের নামই উল্লেখ করা হলো না, বলা হলো উল্টে তাদের যে কাজের প্রেশার থাকে তার সঙ্গে নির্বাচনের কাজ করতে গেলে যে প্রেশার থাকে, ফলে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা এনকোয়ারি অর্থাৎ তথ্য সন্ধান করা হচ্ছে, কোনো ইনভেস্টিগেশন নয়। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন কোনো ইনভেস্টিগেশন করতে বলেনি, তাদের কাছে নির্দিষ্ট অভিযোগ ছিল, তার ভিত্তিতে তারা সাসপেন্ড করতে বলেছিল এবং এফআইআর করতে বলেছিল। রাজ্য সরকার সেই পথে হাঁটেনি, কৌশলগত চিঠি পাঠায়। সেই কারণেই মুখ্য সচিব মনোজ পান্তকে আগামীকালকে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে যেতে বলা হয়েছে। এবং এখনো নবান্ন সূত্রে যে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক প্রস্থ বৈঠক সেরে মুখ্য সচিব মনোজ পান্ত আগামীকাল সকালের বিমানেই দিল্লি রওনা দিচ্ছেন বলে আপাতত প্রাথমিকভাবে সেটাই আমরা জানতে পাচ্ছি। কারণ আর কোনো টানাপোড়েন এই মুহূর্তে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে করতে গেলে সেটা আরো হিতে বিপরীত হতে পারে। একেবারে দিকে অনেকে ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে যে খবর TV9 বাংলা ব্রেক করছে, আগামীকাল কমিশনের সামনে হাজিরা দেওয়ার জন্য রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত তিনি আগামীকাল সকালে দিল্লিগামী বিমান ধরবেন। দীক্ষা, আপাতত ধন্যবাদ তোমাকে। দীক্ষা যেমনটা বলছিল যে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই মুহূর্তে বৈঠক করছেন মুখ্য সচিব, কারণ আগামীকাল তাকে দিল্লি যেতে হবে। আসলে গলদ মেনেও কমিশনের নির্দেশ কার্যকর করলো না রাজ্য, আমরা সেটাও দেখলাম। ভোটার তালিকায় কারচুপিতে অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, আপাতত এক AERO এবং এক ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচন প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে কমিশনের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু হয়েছে, শেষ হলে অ্যাকশন টেকেন রিপোর্ট পেশ করা হবে। নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে জানিয়েছেন মুখ্য সচিব। তবে প্রকারান্তরে গাফিলতির বিষয়টিও মেনে নিয়েছেন মুখ্য সচিব। যেটি তিনি আরও লিখেছেন, আধিকারিকদের উপর অনেক দায়িত্ব থাকে, অনেক ক্ষেত্রেই বিশ্বাসবশত অধস্তনদের বিশ্বাস করতে হয় আধিকারিকদের, অফিসারদের বিরুদ্ধে এভাবে পদক্ষেপ করলে তাদের মনোবলে ধাক্কা খেতে পারে। চিঠিতে উল্লেখ মুখ্য সচিবের। এবার কি পদক্ষেপ করবে কমিশন, সংঘাতের জল কি গড়াবে আদালতে? তবে ইতিমধ্যেই যেটা আপডেট, মুখ্য সচিব আগামীকাল নির্বাচন কমিশনের দফতরে যাচ্ছেন এবং সেখানে কথা বলবেন। আপাতত মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন নবান্নে। গণতন্ত্র যারা তৈরি করেছিলেন, সংবিধান যারা তৈরি করেছিলেন, তারা এই বিষয়টা মাথায় রেখেই বলেছিলেন নির্বাচনকালীন সময় ছাড়া
নির্বাচন ঘোষণা এবং ফল ঘোষণার মধ্যবর্তী সময় ছাড়া নির্বাচন কমিশনের কোন সরকারের ওপরে কোনো কর্তৃত্ব নেই। কিন্তু এখনকার সময় নরেন্দ্র মোদী আর অমিত শাহর নির্দেশে এরা সমস্ত নীতি রীতি লঙ্ঘন করে এখন উঠে পড়ে লেগেছে বিজেপির নির্দেশে কাজ করব এবং বিজেপির স্বার্থে কাজ করব এবং ডবল ইঞ্জিন সরকার যেখানে নেই তাদেরকে ক্রমাগত ডিস্টার্ব করব। এই ব্যবস্থা বন্ধ হওয়া প্রয়োজন এবং ভারতবর্ষের জনগণ বা ভারতবর্ষের রাজনৈতিক দলগুলি এগুলো মেনে নেবে না। আপনি সাসপেন্ড করলেন না, আপনি রাজ্য সরকার, আপনি তদন্ত কমিটি গঠন করলেন। আরে আপনি সাসপেন্ড করবেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়? দুর্নীতিটা যে করিয়েছে, নামগুলো যে ঢুকিয়েছে এই ইয়ারোরা, লগ ইন পাসওয়ার্ডটা শেয়ার করেছে, এ তো আপনারা করেছেন। তো আপনি যাদেরকে দিয়ে করাচ্ছেন আপনি তাদেরকে সাসপেন্ড করাবেন কি করে? আপনি তো চাপে পড়ে যাবেন, কমপ্লিট আইওয়াশ। আজকে ইলেকশন কমিশনের কাছে আমাদের আর্জি একটা স্ট্রিক্ট পানিশমেন্ট দেওয়া হোক, স্ট্রিক্ট পানিশমেন্ট। কারণ এইটা যদি দৃষ্টান্ত হয়ে যায় যে আমি যা কিছু করতে পারবো, বুড়ো আঙুল দেখাতে পারবো ইলেকশন কমিশনকে, তাহলে এই পশ্চিমবঙ্গ থেকে বাকি রাজ্যরাও তাই করবে। উত্তর দেবেন যেই ভোট চুরি করুক রাজ্য আর কেন্দ্র, তার আমরা বিরোধী। দেখুন, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে স্ট্রিক্ট একটা পানিশমেন্ট। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার এবং কমিশনের কিন্তু সংঘাত বেশ চরমে পৌঁছেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম থেকেই বলে আসছেন যে সরকারি কর্মচারী তাদের পাশে কিন্তু তিনি রয়েছেন। যেমন ঝাড়গ্রামের সভায় তিনি বলেছিলেন, সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। দেখুন, একটা সময় মনে হয়েছিল যে দুপক্ষই অত্যন্ত অনড়, তাহলে এই সংঘাতের ভবিষ্যৎ কি? আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তর সঙ্গে এবং আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং প্রাক্তন সাংসদ এবং আমলা জহর সরকারের সঙ্গে। যতক্ষণ পর্যন্ত না নির্বাচন ঘোষিত হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না আমি তালিকা সংশোধন করছি, আমি নির্বাচনটা করব না, এই বলে পেছিয়ে দিতে পারেন। অথবা যেহেতু সাংবিধানিক সর্বোচ্চ পদে রয়েছেন রাষ্ট্রপতি, তার কাছে বিষয়টি জানাতে পারেন, রাষ্ট্রপতি রাজ্যপালের থেকে রিপোর্ট নিয়ে যা কাজ করার করতে পারেন। আর তৃতীয়ত হচ্ছে আমাদের জুডিশিয়াল রিভিউ। এই জুডিশিয়াল রিভিউ এর মাধ্যমে যে কোনো পক্ষ যদি অ্যাগ্রিভড হন তাহলে তারা আদালতের শরণাপন্ন হতে পারেন। আদালত উভয় পক্ষকে শুনে ব্যাপারটা ঠিক করে দেবেন। নির্বাচন কমিশনের কাছে তো আইনগত শক্তি আছে, কিন্তু এই মুহূর্তে প্রয়োগ করবে কিনা আমার সন্দেহ। ইলেকশন কমিশন তার কিছু বাড়াবাড়ি করতে গিয়ে এই যেভাবে চারিদিক থেকে আক্রান্ত হচ্ছে, অনেকখানি নিজের দোষেই আইনগত তার কাছে ক্ষমতা থাকলেও হট করে যদি কিছু আরও রূঢ় পদক্ষেপ নেয় বা আইনগতই বানলাম পদক্ষেপ নেয়, তারা কিন্তু আরও সমস্যায় জড়িয়ে পড়বে। হট করে কাউকে সাসপেন্ড করার আগে অ্যাপয়েন্টিং অথরিটি মানে রাজ্য সরকার, তার একটা ব্যক্তিগত তার একটা মৌলিক অধিকার থাকে যে কর্মচারীর বিরুদ্ধে এসব চার্জ তুলেছে তাদের কথাটা একবার শুনে নিতে। রাজ্য সরকার বক্তব্য হলে তা আমার কর্মচারী, আমি সাসপেন্ড করব কি না সেটা আমার এনকোয়ারির ভিত্তি হবে। এটা আগে খুব কম হয়েছে। সাধারণত ইলেকশন কমিশন কোনো সুচিন্তিত অর্ডার দিলে তারা মেনে নিত। এখন প্রশ্নটা হচ্ছে এটা সুচিন্তিত
না খোঁচাবার জন্যে।